এই সাম্প্রদায়িক যে সমস্ত হাঙ্গামা শুরু করলো, আপনি একটার পর একটা দেখেন এই যে কার্ডগুলো তারা খেললো এবং আমাদেরকে সেই মৌলবাদী বা ওরকম একটা ট্যাগ দেওয়ার যে চেষ্টা করেছে, একদম জানে প্রাণ দিয়ে মৃত্যুর দরজা দেখানো। এখন যদি আবার আওয়ামী লীগ বা ওই ধরনের কেউ আসে, তাহলে আপনি চিন্তা করেন কি ধরনের একটা ঘটনা ঘটবে। তারা এই ঘটনার আগে বহুবার বলছে, ওবায়দুল কাদের সহ, যে 10 লাখ লোক মারা যাবে, 5 লাখ লোক মারা যাবে, মরে নাই। ইভেন মহাত্মা গান্ধীও সাপোর্ট করেছে, সেটা ছিল খেলাফত আন্দোলন। তারা চেয়েছিল তোমরা কি বলে তুরস্কে তোমরা দখল করো, যাই করো, খেলাফত ধ্বংস করো না। এবং কংগ্রেস তখন সাপোর্ট করেছে। যেহেতু একজন ডিপ্লোম্যাট আছে, এই ভারতীয় সেনা প্রধান কি পারে বলতে কি পারে না রিগার্ডিং দি ফরেন পলিসি অর মানে এনিথিং রিগার্ডিং আদার কান্ট্রি, এটা কিন্তু স্পষ্ট। সেনাপ্রধান এমন কিছু বলতে পারে না। এখন আমাদের অবস্থা হলো যে এখানে দুইটা বিষয় আছে এই কথার, একটা ডিফ্যাক্টো, একটা ডিজুর। ডিজুর যেটা, সেটা আইনের কথা আমি বললাম, যে সেনাপ্রধান অন্য কোনো রাষ্ট্র সম্পর্কে কোনো পলিসি ম্যাটারের কথা বলতে পারে না। কোন দেশের কখন ইলেকশন হবে না হবে কি কিছুই না, বাট তারা বলছে। ডিফ্যাক্টো যেটা, সেটা হলো বাস্তবতা। বাস্তবতা হলো যে আমরা একটা ছোট্ট দেশ, এবং এই সিকিউরিটি অফ স্মল স্টেট, এটা আর্মিতে অনেক স্টাডি পিরিয়ড আমরা অ্যাটেন্ড করেছি। এগুলো আমাদেরকে এমনভাবে বুঝাই দেওয়া হয়েছে যে একটা ছোট দেশের নিরাপত্তাটা কিভাবে ঝুঁকির সামনে আসবে। এবং বর্তমানে ইউক্রেনের ঘটনার পরে তো আমাদের হুঁশ ফেরা উচিত যে এরকম একটা বড় দেশের পাশে একটা ছোট দেশ কতটুকু নিরাপদ। তো যাই হোক, সেনাপ্রধান যেটা বলছেন, এটা অবশ্যই বাস্তবতার নিরিখে নিয়ে চিন্তা করতে হবে যে এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের বক্তব্য, সেনাপ্রধানের মাধ্যমে বলছে। এখন এটা নিয়ে যদি হইচই হয় বিভিন্নভাবে, তখন তারা বলবে না এটা তো সেনাপ্রধান বলছে, এটা তো আসলে কোন ফোরামে বলছে, কি বলছে, তখন তারা এটাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করবে। তো সেনাপ্রধানের বক্তব্যটাকে সিরিয়াসলি নিতে হবে, কারণ বাংলাদেশে ইন্ডিয়া এমন একটা অবস্থা সৃষ্টি করেছিল, আমাদেরকে 4 হাত পা, যেরকম আমাকে যেমন প্রথমে ধরলো, দুই হাতে পায়ে বেরি বাঁধা, চোখে একটা পট্টি বাঁধা, তারপরে জমটবি পরানো, তো একটা মানুষের এরপরে আর কি থাকে। তো বাংলাদেশকে কিন্তু ওই অবস্থা করেছিল ইন্ডিয়া, কোনো দিক জানিবারে যাওয়ার ইচ্ছা ছিল না। মিরাকেলাস ঘটনা ঘটছে দুইটা। একটা হলো যে এই 5ই আগস্টের এই সফলতা, এটা মিরাকেল। এটা কি কোনো দিক দিয়ে কেউ মিলাতে পারবে না। ইন্ডিয়া এত স্মার্ট, তাদের ইন্টেলিজেন্স বাহিনী যত কিছু, তারা এটা টের পাইলো না কিভাবে এটা হয়ে গেল। তো এটা মিরাকেল ছাড়া কিন্তু সম্ভব না। 2 নম্বর হলো যে মিরাকেলাসলি আমাদের নেতৃত্বে আসছে প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস আসাতে ইন্ডিয়া এই ঘটনার পরপরই যতগুলো কার্ড খেলছে, প্রথমেই তো সীমান্তের লোক গাদি করছে যে এরা সব ইন্ডিয়া চলে যাবে। 2 নম্বর হলো যে তারা এই সাম্প্রদায়িক যে সমস্ত হাঙ্গামা শুরু করলো। আপনি একটার পর একটা দেখেন এই যে কার্ডগুলো তারা খেললো এবং আমাদেরকে সেই মৌলবাদী বা ওরকম একটা ট্যাগ দেওয়ার যে চেষ্টা করেছে, একদম জানে প্রাণ দিয়ে। সেখানে কিন্তু ইউনূস সাহেবের কারণেই, প্রফেসর ইউনূসের কারণে কিন্তু এটা ওইভাবে তারা সফলতা পায় নাই। তো এই মিরাকেলের দুইটা ঘটনার কারণে আমরা কিন্তু স্টেবিলিটি পেয়েছি। কিন্তু আমরা কি স্টেবল? সাকিব আলী ভাই একটু আগে বলছে যে ওই আদারওয়াইজ কথা হলো কি, বাই দি 7 মান্থ ইন্ডিয়া কিন্তু না ওয়েল ইন কমান্ড এভরিহোয়ার। আপনি ইন্ডিয়া যা বলবে এখন তাই বাংলাদেশে হবে, শুধু এটা এক্সিকিউট করতে পারছে না কিছু কিছু কারণে। ধরেন সেনাবাহিনীতে যে অবস্থা আছে সেটা বি সেম, পুলিশের সব চলে গেলেও যারা আছে তারাও সব ওই অবস্থা। প্রশাসন তো আছে, সাকিব আলী ভাই ভালো বলতে পারবেন যে অ্যাডমিনিস্ট্রেশনের অবস্থাটা কি। তো সব মিলিয়ে কিন্তু ভারত ওয়েল ইন কমান্ড এবং কন্ট্রোল করতেছে, তারা কন্ট্রোলের পজিশনে আসছে। এখন তারা বলতেছে তাড়াহুড়া করে একটা নির্বাচন দেন। তো নির্বাচন দিলে কি হবে? যেই ক্ষমতা আসুক, এখন নির্বাচন দিলে ক্ষমতা কে আসলে তাদের সবচেয়ে লাভ। যদি তারা আওয়ামী লীগকে আনতে পারে, বেস্ট অপশন ফর দেম। যেটা এখন সম্ভব কি সম্ভব কথাবার্তায় রাজনৈতিক লোকজনের ইয়েতে তো বোঝা যায় যে তারা ইন্ডিয়ার কথা বলতেছে। তাড়াতাড়ি নির্বাচন দাও, তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার কি আছে? এই পৃথিবীর ইতিহাসে যতগুলো ঘটনা আছে যেখানে এই সমস্ত এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের যখন পতন হয়েছে, তারা আর কোনো সময় পলিটিক্যাল কোনো ময়দানে আসতে পারে নাই। আপনি সেটা জার্মানিতে বলেন, ইটালিতে বলেন, অনেক জায়গায় আছে এরকম। কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে যে এই সমস্ত ঘটনার পরে আবার ফেরত আসা যে টেন্ডেন্সি, এটা হয়েছে আমাদের দুর্বলতার কারণে। আমরা চারদিক থেকে ইন্ডিয়া দ্বারা একদম ঘেরা। আমাদের দেশে একদম কোন স্টেক হোল্ডার বলবেন যারা যেখানে ইন্ডিয়ার লোকজন এখনো নাই? বলো, একদম ব্যবসায়ী বলেন, রাজনীতিবিদ বলেন, তারপরে সার্ভিসেস তো আছেই। তো এরকম একটা অবস্থাতে ইন্ডিয়ার সেনাপ্রধান যে কথাটা বলে যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসা পর্যন্ত
সম্পর্ক স্বাভাবিক হবে না। ওরা তো সম্পর্ক স্বাভাবিকের কথা বলছে না, ওদের স্বাভাবিক হলো আমাদের ওই যে মৃত্যুর দরজা দেখানো। এখন যদি আবার আওয়ামী লীগ বা ওই ধরনের কেউ আসে, তাহলে আপনি চিন্তা করেন কি ধরনের একটা ঘটনা ঘটবে। তারা এই ঘটনার আগে বহুবার বলছে, ওবায়দুল কাদের সহ, যে 10 লাখ লোক মারা যাবে, 5 লাখ লোক মারা যাবে, মরে নাই, ওই ঘটনা ঘটে নাই, কিন্তু ওরা ফেরত আসলে এটা ঘটবে। এই যে একটা অবস্থা, এখন তারা চাচ্ছে যে একবার তো ছুটে গেছে বাংলাদেশ, এরপরে যদি তারা আবার নিয়ন্ত্রণে আসতে পারে, এই দেশটাকে 10 লাখ 20 লাখ না, লোকই দরকার নেই, এই যে একটা অবস্থার সৃষ্টি তারা করবে, এইটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। এখন আসলো আপনাদের এই যে কি বলে আপনি হিজবুত তাহরীর নিয়ে কথা বললেন। হ্যাঁ, হিজবুত তাহরীরের ব্যাপারে অনেকে মানে অনেক ধরনের বক্তব্য কয়েকদিন থেকেই শুনতে পাচ্ছি। কেউ বলছে যে বিডিআর এর কারণে ওদেরকে ব্যান করা হয়েছিল শেখ হাসিনার পক্ষ থেকে। আবার ওদের বিষয়গুলো আমরা 5ই আগস্টের পরে কিন্তু আমরা অনেকবারই হিজবুত তাহরীরকে কালো পতাকা সাদা পতাকা নিয়ে আসতে দেখেছি, কিন্তু হঠাৎ করে আবার তারা গেরুয়া পতাকা নিয়েও আসছে। সব মিলিয়ে একটা ঘোলাটে পরিস্থিতি। আপনার কাছে শুনতে চাই আপনি কি বলবেন। এটা হলো, আমি আসলে ওদের সম্পর্কে আমার যতটুকু ধারণা, এই যে আপনার টক শোতে আসছিলেন প্রফেসর কি মুনির চৌধুরী বা এরকম, উনার ইয়েটা শুনলাম, উনি যেভাবে কথা বললেন, তারপরে আমি আরো অনেকগুলো জায়গা থেকে জানার চেষ্টা করি। আমার ব্যক্তিগত যে ইয়েটা, সেটা আমি দেখেছি, আমি তো 1.5 বছর জেল খাটলাম, বিডিআর এর সৈনিকদের দেখছি, তাদের মাধ্যমে বিডিআর এর ভিতরে ঘটে যাওয়া অনেক কথা সত্য প্রকাশ তারা করলো আমার কাছে। এবং এখনো যারা মার্ডার কেসে কি বলে, যারা ডেথ সেন্টেন্স যারা আছে, এরকম অনেকেই আছে যারা ভাইটাল উইটনেস, কিন্তু তাদেরকে ফাঁসাই দেওয়া হয়েছে। যে এই যে আরেকটা মিরাকেলাস ঘটনা ঘটছে, যে বিডিআর এর এই যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাদের ফাঁসি কানে, হ্যাঁ, ওরা আমাদের সাথে কথা বলে আগ্রহ ফিল করতো, আমরা অতটা বলতাম না, বা তারা জানার চেষ্টা করতো। তো হাসিন আর আমি তো একসাথে জেল খাটছি, হাসিন থেকে গেল, আমি চলে আসলাম, 1.5 বছর কাটলাম, ও মনে হয় 1.5 বছর খাটছে, জেল খাটছে। তারপরে সেনাপ্রধান কিছু শাস্তি কমায় ওকে বের করে নিয়ে আসছে। তো আমরা তো ওই সময়, যেহেতু আমাদের প্রতি ওদের একটা আগ্রহ দেখতাম, তো ওই সময় যে ছিল হিজবুত তাহরীরের যিনি অ্যাডভাইজার ছিলেন, উনি তো আইবিএ এর প্রফেসর গোলাম মওলা, তারপরে প্রধান সমন্বয়ক ছিল, ওর নাম যেন কি ভুলে গেলাম। তো এদেরকে দেখতাম এবং তাদের যে কথাবার্তা শুনতাম একটু, ওরা তো বারান্দার বাইরে দিয়ে হাঁটতো, আমাকে তো বাইরে বেরোতে দিত না। আমি যতটুকু শুনতে পারতাম, বুঝতে পারতাম যে তারা সবাই কিন্তু ওই যে মুস্তাফিজ বললো যে দেওবন্দ, একজনও দেওবন্দ নাই, এই সবাই এই সমস্ত মানে পিএইচডি হোল্ডার লোকজন আছে, বাইপাস সার্জারি করা ডাক্তারও আছে, মানে হাইলি এডুকেটেড, এবং তাদের যে মানে কম্পিটেন্সি দেখছি আমি, এই যে ইউনিক, এটা কোনো পলিটিক্যাল পার্টি তাদের সাথে পাল্লা দিয়ে পারবে না, এরকম লোকজন সবাই দেখছি। তো ওইখানে ওদের যে এই পতাকা নিয়ে যে কথা, ওরা একটা পতাকা, যেটা আমরা ওই যে এমনি ছবি টবিতে দেখতাম, যে একটা কালো পতাকার মধ্যে সাদা দিয়ে কালেমা লেখা এরকম, আর যে পতাকাটার কথা এখন আসতেছে গেরুয়া, আসলে গেরুয়ার যে কালারটা আর এইটা একদম হুবহু এক না, এই কালারটা হলো কমলা কালার। এবং এই কালার কি হলো না হলো আসলে কিন্তু এইটা যায় আসে না, পলিটিক্যাল পার্টির নাম কি যায় আসে না, আসল কথা হলো তার গঠনতন্ত্র এবং তাদের ইয়েটা কি, তাদের আসলে আর উদ্দেশ্যটা কি। এখন ধরেন যে গণতন্ত্র একটা রুলিং সিস্টেম, কমিউনিজম বা সোশ্যালিজম একটা রুলিং সিস্টেম, ওরা যেটা নিয়ে কথা বলে সেটাও কিন্তু রুলিং সিস্টেম বা খেলাফত। এই খেলাফত আমরা কথা বলতে পারছি না, গণতন্ত্র সমাজতন্ত্র নিয়ে কথা বলে কিন্তু সমস্যা নাই। এই খেলাফত আন্দোলনের জন্য কিন্তু অব্যাহত উপমহাদেশে খেলাফত যখন ধ্বংস হয় বা বাতিল হয়ে যায় 1924 সালে, এর আগে থেকে 18 বা 17 সাল থেকেই কিন্তু বাংলাদেশের বা ইন্ডিয়ান মুসলিমরা মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, ইভেন মহাত্মা গান্ধীও সাপোর্ট করেছে, সেটা ছিল খেলাফত আন্দোলন। তারা চেয়েছিল তোমরা কি বলে তুরস্কে তোমরা দখল করো, যাই করো, খেলাফত ধ্বংস করো না, এবং কংগ্রেস তখন সাপোর্ট করেছে। বেশি দিনের কথা না, কিন্তু তখন খেলাফত আন্দোলনে কিন্তু সমস্যা ছিল না। এখন সমস্যার অনেক রকমের কারণ হলো যে খেলাফত নিয়ে যাওয়ার ওরা যে কথা বলে, সেটা হলো কি, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাসন ব্যবস্থাটা কায়েম করেছিলেন, এর কন্টিনিউশনই ছিল 24 সাল পর্যন্ত। এখন এইটা আবার ফেরত আনার জন্য তারা কথা বলে, এবং তারা চায় যে এটা আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক। তো এই কথাগুলো বিডিআর এর সাথে ওদের সম্পর্ক কি, মানে হিজবুত তাহরীর সম্পর্কটা বলার জন্য আমি এত কথা বললাম, যে ওরা যে এই যে একটা জেনুইন একটা স্ট্যান্ডের উপরে রাজনীতি করে, সত্য কথা বলা বা আসল কথাটা বলার জন্য, বিডিআর এর ঘটনার পরে আমার মনে হয় যে 25-26-এর পরে মার্চের প্রথম দিকেই আমি রাস্তায় গাড়ির সাথে বা ওয়ালে কিছু লিফলেট দেখছি, যেটা একটু জাম কালারের লেখা, এবং সেখানে একদম ভারত এবং সাম্রাজ্যবাদী যে
শক্তি এটা করছে এবং বিডিআর এর সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য করছে, এই কথা স্পষ্টভাবে তারা বলছে। আওয়ামী লীগ এখানে জড়িত অতটুকু মনে নাই, বাট ওরা এই বিডিআর এর ঘটনাটাকে ভারতের ইনভলভমেন্টটা একদম স্পষ্ট করে বলছে প্রথম, এবং এটা আমি হাসিন আমরা করছি যে এই এই কথাগুলো লেখা আছে, আমাদের মনে হচ্ছে এটা জেনুইন কথা, এই কথা তো কেউ বলে না। তো এই যে বিডিআর এর এই ঘটনার পরে যেভাবে ওরা আন্দোলন শুরু করেছে, যেভাবে লিফলেটিং করেছে, একটা পর্যায়ে যায় তাদেরকে নিষিদ্ধ করা হলো। তারা কিন্তু তাদেরকে কিন্তু নিষিদ্ধ করার যেটা করা হয়েছে সেটা কিন্তু নিরাপত্তা বা এরকম একটা কিছু দিয়ে একটা গেজেট পাবলিকেশন কিন্তু আমরা কি এই যে হলি আর্টিজানের ঘটনায়ও তো আমরা দেখেছিলাম যে ওরকম কলেমা, আমি যদি ভুল না করে থাকি। না না, এখানে হ্যাঁ এখানে ওটা তখন দেখা গেছে। আচ্ছা, হোলি আর্টিজেনটা কি? হোলি আর্টিজেন সেগুলো হলো তো যে আমরা কালো পতাকা দেখেছিলাম কলেমা হোলি আর্টিজেন একা না, আপনি একটার পর একটা যদি দেখেন, যেহেতু ওয়ার অন টেরর আমেরিকার প্রোগ্রাম, তারা মুসলমানদের বিরুদ্ধে করছে, ইন্ডিয়া খুব সহজেই এইদিকে তাল মেরে সে কি করলো, এই হোলি আর্টিজেন একটা না তো, আপনি বোমা হামলা যত হয়েছে সারা দেশে, সারা দেশ ব্যাপী যে বোমা হামলা হয়েছে সে সব বোমা তো ইন্ডিয়ার। তো ভারতের স্পন্সর এই জিনিসগুলো তারা এদের দিয়ে করছে। অনেক সময় এই মোল্লা মৌলবীরা অর্থ বোঝেনি কোত্থেকে টাকা আসছে। তো এই যে হোলি আর্টিজেনের ঘটনাও কিন্তু আমাদেরকে একদম সর্বশেষ এমন ভাবে দেখাইলো যে এই দেশটা হয়ে গেছে একদম পোরা টেরোরিস্ট একটা কান্ট্রি, এবং এইটা করার কারণেই তারা আরো শক্ত হাতে বাংলাদেশকে ধরার ব্যাপারে আমেরিকার লাইসেন্স নিয়ে নিল।